আন্দোলন নিজে ছিনিয়ে নিয়ে নিজেই আন্দোলন করছে কলকাতায়। মানে ইডি কোথাকার, স্বরাষ্ট্র দপ্তর তো দিল্লি, ওখানে গিয়ে আন্দোলন করতে পারতো, এখানে আন্দোলন কেন হবে? এর বেলা এখানে আন্দোলন হবে আর আমরা ওয়াকফ নিয়ে আন্দোলন এখানে করতে পারবো না, তার জন্য কোথাও মিটিং করতে পারবো না, পারমিশন পাবো না, সেটা তো হয় না, দ্বিচারিতা তো হয় না। দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, কলকাতায় দুর্গাঙ্গন হচ্ছে, নর্থ বেঙ্গলে মন্দির হচ্ছে, কিন্তু আমার তাতে কোন রকম বাধা বিপত্তি দেওয়ার কোনো নেই, বলারও কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এটা বলছি এর কারণ হচ্ছে অবশ্যই মন্দির মসজিদ হবে, আর বেশি করে হোক না, আমার কোনো আপত্তি নেই। মন্দির করবে হিন্দু ধর্ম অবলম্বী যারা ধর্মগুরু আছে তারা, হিন্দু লোকরা করুক না, আর মুসলিমরা যারা আছে তারা মসজিদ করুক। কেন সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এইসবগুলো মন্দির মসজিদ হবে? এই মন্দির হচ্ছে, আমি যেমন মন্দিরের বিরোধিতা করছি, মসজিদ হলেও কিন্তু সরকার যদি করতো এটা বিরোধিতা করতাম। আমি চাইবো না যে আমরা মুসলিম ধর্মের আমাদের যে মন্দিরে আমরা মসজিদে নামাজ পড়ব সেটা সরকার করে দেখ, আমি তো চাইবো না, আপনারা তো ভাই নিশ্চয়ই চাইবেন না। তাই 26 বিধানসভা সামনে আসছে, এইসব গ্রামের যারা নেতারা আছে, একটু আগে মুসা ভাই বলেছিল, এটা কিন্তু ভাইটাল বিষয়, সেই নেতাদেরকে আমি বলবো যে ওবিসি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যে ওবিসি থেকে আপনারা যে ওবিসি সংরক্ষণ যে বুথটি ছিল, যে পঞ্চায়েত সমিতিতে ছিল, যা জেলা পরিষদ যে ওবিসি সংরক্ষণ ছিল, সেটা কিন্তু ওবিসি সংরক্ষণই আছে, কিন্তু আমাদের আর ওবিসি সার্টিফিকেট গুলো আর কাজ করবে না, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। সেটাও নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান সুপ্রিম কোর্টে কেস করেছে, মমতা ব্যানার্জি নয়, এই সরকারের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভাইজানই কেস করেছে। এর পরবর্তীতে যেসব ওবিসি সংরক্ষণ সিটে আমরা বুথে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে জিতে পঞ্চায়েতে গেছি, এর পরবর্তী কিন্তু দাঁড়াতে পারবো না। যেগুলো ওবিসি সংরক্ষণ সিট থাকবে আমাদের পক্ষে দাঁড়ানোর কিন্তু লোক থাকবে না। তাই ভাই আপনাদের বলবো সজাগ হন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আন্দোলন আমরা জারি রাখবো, ওয়াকফ আন্দোলন জারি রাখবো। আপনাদের বলে দিলাম 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য আপনারা দলে দলে যোগ দিন, এবং আপনাদের কাছে আশা রাখবো 2026-এ যে দল যে পার্টি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুবিধা করতে পারবে এবং সমাজ গড়তে পারবে, তাকে ভোট দিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন, এটাই আপনাদের কাছে আমি কামনা করব। এই বলে আজকের আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ওয়াকফ কিছু হলে আমি দেখে নেব, ওয়াকফ এখানে হতে দেব না। কিন্তু এসআইআর চলছে, এসআইআর চলাকালীন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ওয়েস্ট বেঙ্গলে পাস হয়ে গেল, আমরা জানতেই পারলাম না, আমরা এসআইআর নিয়ে ব্যস্ত। আমরা মানুষ হচ্ছে মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না। আমরা এই এখন এসআইআর চলছে, এখানে ওয়াকফ পাস করে দিলে দিদি আর কিছু বুঝতে পারবে না বা মানুষ আর কিছু জানবে না, এটা একটা সুযোগ, এই জন্য ওয়াকফ বিল এখানে পাস হয়ে গেল। তারপরের থেকে আমরা আন্দোলন করছি, এর আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও আপনাদের বলে দিচ্ছি ওয়াকফ নিয়ে আন্দোলন আমরা কিন্তু করব। দিল্লি যেতে হয় দিল্লি যাব, মমতা ব্যানার্জির মতো যে দিল্লি থেকে ইডিরা এসে এখানে এসে ফাইল নিয়েছে, সেই ফাইল মমতা ব্যানার্জির কাছ থেকে, মমতা ব্যানার্জি নিজে ওই ফাইল ওখান থেকে ছিনিয়ে নিয়েছে, বেআইনি কাজ আমরা করব না। আর এই প্রতিষ্ঠা দিবসে যে সমাবেশে আমরা যে গ্রাউন্ড মানে যে কারণগুলো আমরা ওখানে বক্তব্য হিসাবে তুলে রাখবো বা বিভিন্ন জায়গায় বলছি বা তুলে ধরবো, তার মূল বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2 নম্বর হচ্ছে ওবিসি সংরক্ষণ, এবং 3 নম্বর হচ্ছে এসআইআর, এবং আরো বিভিন্ন কারণ আছে। তাই এসআইআরটাই আপনাদের বলি। এসআইআরটা কি? এসআইআর হচ্ছে ভোটার লিস্ট সংশোধন। আমরা সবাই জানি যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে নতুন করে নাম ঠিকানা দিতে হবে, যে যারা ইন্ডিয়ান বাসিন্দা এখানকার আমরা বসবাস করি, বা যারা মারা গেছে, আমাদের বাপ দাদারা আগে যারা ছিল মারা গেছে, 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের নামগুলো, তাদের যোগসূত্রে আমরা যারা আছি তাদের নামগুলো দিয়ে আপলোড করতে হবে। তাই এখানে হঠাৎ করে আমাদের মাননীয় এসআইআর চালু হওয়ার আগে কি বললো, যে এখানে এসআইআর হতে দেব না, আমি জীবন থাকতে এসআইআর হতে দেব না। আপনাদের সঙ্গে কিন্তু কমিট করেছে, কিন্তু সেটা কমিটটা ভঙ্গ করেছে। কিন্তু আবার এসআইআর এখানে চালু হলো, কিন্তু তিনি সর্বভাবে সাহায্য করেছে। যারা বিএলও আছে, এই উক্ত বিএলও কিন্তু রাজ্য সরকারের আন্ডারে তারা চাকরি করে,
কিন্তু তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি পারমিশন না দিত তাহলে কিন্তু এই বিএলওরা এখানে ইলেকশন কমিশনের আন্ডারে যেতেও পারতো না, এসআইআরটা চালু হতো না এবং তারা কাজও করতে পারতো না। কিন্তু তার কিন্তু সহমত ছিল বলেই এই এসআইআরটা চালু হয়েছে। এসআইআর হচ্ছে, হঠাৎ করে এসআইআর বিরোধী আন্দোলন করছে কলকাতাতে, এসআইআর হতে দেবো না, এটা করতে দেবো না, সেটা করতে দেবো না। কিন্তু এসআইআর অলরেডি হয়ে গেল, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। এসআইআরটা কি সেটা ভাবতে হবে। 2002 সালে যে এসআইআরটা হয়েছে সেটা যা ছিল তেমনই 2025 সালে যে এসআইআরটা চলছে এখন রানিং প্রসেসিং আছে, এটাও সেম। যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, যারা 2002 সালের পর থেকে মারা গেছে সেই সব মানুষের নামগুলো যদি প্রতি বছরে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হতো তাহলে কিন্তু এসআইআর প্রয়োজন হতো না বা এত হট্টগোল পড়তো না। সেই নামগুলো বাদ দেওয়া হয়নি। আজকে 2002 সালের পর থেকে 2025 সাল অবধি এক একটা বুথে 2025 সালে এসআইআর আগেও আপনারা দেখেছেন, এই ইলেকশনে দেখেছেন, লোকসভা ইলেকশনে যে এক একটা বুথে 100 জন, 70 জন, 80 জন করে মৃত ভোটার আছে। সেগুলো কিভাবে সম্ভব? আপনারা বিভিন্ন জোকস, যা ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন শর্ট ভিডিওগুলো আছে, আপনারা দেখেছেন যে অনেকে দেখতে আসে যে ভোট, যেখানে মানুষ ভোট দিতে যায়, যে জায়গায় ভোট হয় সেখানে মানুষ গিয়ে, যে সাধারণ লোক গিয়ে তাদের বাপ দাদাদের জন্য খুঁজতে যায়, গিয়ে কি বলে, আমাদের দাদিমাকে দেখতে এসছি বা এখানে ভোটটা দিয়েছি কিনা দেখি, দাদিমা বা দাদু ভোট দিয়ে গেছে। কেন? এটা রসিকতা করে বলছে, কারণ তারা জানে যে এখানে যে টিএমসি সরকার এরা জোর করে ভোটটা দিয়ে নেয়, সেই কারণের জন্যই দেখতে এসছে। পোলিং অফিসার কি বলছে, হ্যাঁ ভোটটা দিয়ে গেছে তো আপনি দেখতে পারলেন না বা দেখেননি, দেখা হয়নি, বাড়ি গিয়ে দেখা করে নেবেন। সে কি উত্তর দিল? যে সে তো বাড়িতে নেই, অলরেডি মারা গেছে, তাহলে ভোটটা কিভাবে হচ্ছে? সেই কারণের জন্য কিন্তু এসআইআর গুলো করা, যারা মানুষ, যেই সবগুলো আমাদের বাপদাদারা মারা গেছে। এবং আরেকটা বিষয়, যারা পরিযায়ী শ্রমিক, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় সাউথ ইন্ডিয়াতে কাজ করে, তারা ওখানকারও ভোটার হচ্ছে, এখানকারও ভোটার, যে কোনো এক জায়গায় ভোটার বাদ যাবে। এবং আমাদের বোনেদের এক জায়গা থেকে, হাড়োয়া থেকে বসিরহাট উত্তরে বিয়ে হয়েছে, এখানকারও ভোটার, হাড়োয়ারও ভোটার, তাহলে যে কোনো এক জায়গার ভোটার লিস্ট বাদ যেতে হবে, নাহলে তো ডাবল ভোটার হলে সমস্যা। এই মূলত এই কারণগুলোর জন্য এসআইআর করা। কিন্তু এরা এমন ভাবে ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এসআইআর উপরে আপনার লেখাই আছে, যে ফর্মে দেখবেন যে ভোটার লিস্ট সংশোধন, এখানে লেখা নেই কিন্তু যে এসআইআর মানে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে, এটা না, কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবো এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এটার সাথে সাথে আমি একটা কথা বলবো, যে কারোর নাম যদি বেআইনি ভাবে বাদ দেয়, আমরা এখান থেকে আজকে কমিট করছি, নট অনলি আমরা, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদেরকে কমিট করেছে যে কারোর নাম যদি বেআইনি ভাবে বাদ যায়, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই খাম চিহ্ন আপনাদেরকে বিনামূল্যে কিন্তু আইনত সহযোগিতা করবে। দরকার পড়লে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যেখানে যাবে সেখানেই যাবে। আপনারা মাথায় রাখবেন, এরকম কমিট কিন্তু কেউ করেনি, কারণ তারা জানে যে এটা ইচ্ছাকৃতভাবে করতে দেওয়া হচ্ছে। ওয়াকআপটা কি? ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট যে একটা হচ্ছে, এটা আগেও ওয়াকআপ একটা অ্যাক্ট ছিল, যেটা বাপ দাদাদের সম্পত্তি, যেটা আল্লাহর নামে দান করেছে, সেই সম্পত্তিগুলোকে ওয়াকআপ সম্পত্তি বলে। সেই সব সম্পত্তি বিভিন্ন স্কুল, বিভিন্ন সরকারি হসপিটাল এবং বিভিন্ন মসজিদে দান করা আছে, মসজিদ মাদ্রাসাতে দান করা আছে। তাই এতদিন ধরে ওয়াকআপ ছিল, ওয়াকআপ নিয়ে আমরা আন্দোলন কোনোদিন শুনিনি, বা ওয়াকআপ আইনটা যে আছে অনেকে হয়তো জানতো না বা জানার কথা না। ওয়াকআপটা একটা কমিটিও ছিল, আগে কমিটি চলতো, আমরা কিন্তু জানার বিষয় ছিল না। এখন কেন জানছি? যে ওয়াকআপ ওই যে বিলটা অ্যামেন্ডমেন্ট করেছে, সেগুলো এমন ভাবে অ্যামেন্ডমেন্ট করছে, এখানে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমাদের এই বিজেপি সরকার আসার পরে না, ধর্মনিরপেক্ষ দেশ আর থাকছে না, তাদের যেটা ইচ্ছা সেটা করছে। কারণ কি? কারণ লোকসভায় তারা ভোটাধিকার বেশি পাচ্ছে। এটা এক মানে আইন পাস হতে গেলে লোকসভায় ভোটাভুটি হয়, এবার সেখানে ভোটাভুটি হতে গেলে তাদের এমপি বেশি আছে, সেই কারণের জন্য যে কোনো আইন তারা পাস করতে পারছে। এবার লোকসভায় পাস হলে রাজ্যসভায় যাবে, রাজ্যসভাতে পাস করে তারপরে আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে, ওখানে যাওয়ার পরে আইনটি পাস হয়। এবার আইন পাস হয়, ওয়াকআপ বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে। তাই এখন আমাদের সাধারণভাবে
গা জ্বলবে। কারণ আমি যদি আমি মুসলিম হিসাবে বলছি, আমি যে মুসলিম যদি হয় আমার গা জ্বলবে। কারণ একটা মসজিদের কথাই বলছি, একটা মসজিদ ধরো ওয়াকফ সম্পত্তি, উক্ত মসজিদে একটা কমিটি আছে, কমিটিতে 11 জন কমিটি আছে, তারাই মসজিদটি দেখভাল করে। এখন হঠাৎ করে যদি বলে কমিটিটা এই ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছে, এখন কমিটিটা নতুন ভাবে কমিটি করতে হবে, ওখানে শুধু মুসলিম থাকলে হবে না, ওখানে আরো অন্য জাতের লোক থাকতে হবে মসজিদের কমিটির ভিতরে, মহিলা থাকতে হবে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এইসব জাতের লোক থাকতে হবে। তাহলে আপনাদের পক্ষে ভাই মানা সম্ভব হবে? আমার পক্ষে তো মানা সম্ভব না, কারোর পক্ষে মানা সম্ভব না। আমি এটা মুসলিমদের বলছি, অনেক হিন্দু ভাইরা তো রাগ করবে, কিন্তু রাগ করার বিষয় না। আপনাদেরও দেবত্রী সম্পত্তি আছে, উক্ত দেবত্রী সম্পত্তির উপরে কিন্তু এই ওয়াকফ সম্পত্তির পরে তাদের চোখ আছে। এই বিজেপি সরকারের কিন্তু মেন লক্ষ্য হচ্ছে মানুষকে ভুল বুঝানো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ব্রাহ্মণ এটা না। তাদের মেন লক্ষ্য আম্বানি আদানিদের হাতে আমাদের দেশটাকে কিভাবে তুলে দেবে, সেটাই তাদের মেন এজেন্ডা বা মেন লক্ষ্য। এই আপনাদের মসজিদের কমিটি ছিল, যখন বলছিলাম মসজিদের কমিটির ভিতরে তখন কিন্তু নন মুসলিম অনেকেই থাকবে। যে কমিটি নতুন অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে, উক্ত অ্যাক্টে ওখানে বলাই আছে। এবং ওয়াকফ যে সম্পত্তি আছে, উক্ত সম্পত্তিতে যে খাজনাটা উঠতো, হাড়োয়ায় আপনারা জানেন হাড়োয়া রওজা আছে, ওখানে যে খাজনাটা তোলা হয়, উক্ত খাজনা থেকে সাধারণ মানুষের পারপাসের জন্য, একটা কারণ ধরো বিয়ে হচ্ছে বা কোনো গরিব মানুষের সুবিধার্থে ওখান থেকে একটা পার্সেন্টেজের একটা টাকা দেওয়া হতো, যে 20% বা 30% একটা টাকা দেওয়া হতো। সেটা কমানো হয়েছে, যে সম্পত্তি থেকে যে খাজনাটা উঠবে, উক্ত খাজনা থেকে যে টাকাটা উঠবে তার ছাড়া 20% কমিয়ে এখন 15% করে দিয়েছে। তাহলে এটা আমাদের লাভ হচ্ছে না, এটা লস হচ্ছে। এবং কবরস্থানের কথা বলি, আমি পাশে হাড়োয়ার রওজার পাশে আপনারা দেখেছেন যে কবরস্থান আছে, ওখানে হাড়োয়ার বাসিন্দা যারা আছে কিছু পার্সেন্টকে ওখানে মাটি দেওয়া হয় বা দাফন করা হয়। এখন যে সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেছে, যেটা সরকারের আন্ডারে চলে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তারা সিস্টেম করে দিয়েছে যে কোনো ওয়াকফ সম্পত্তির ভিতরে কোনো কাজ করতে গেলে ডিএম এর কাছ থেকে পারমিশন নিতে হবে, বা ডিএম বিডিও কে বলবে, বিডিওর কাছ থেকে পারমিশন নিতে হবে। তাহলে আমাদের বাপ দাদারা কেউ কারোর যদি ইন্তিকাল হয় বা কেউ যদি মারা যায়, তাহলে কিন্তু কেউ বলে আসবে না যে আমি আজকে মারা যাচ্ছি। সানডে আপনারা সবাই জানেন রবিবার বিডিও বা এসডিও বন্ধ থাকে, তাহলে বিডিও এসডিও রবিবার বন্ধ আছে, আমাদের একজন ইন্তেকাল করলো, মারা গেল, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে যথাযথ সেইভাবে রেখে দিতে হবে, লাস্ট রেখে দিয়ে দাফন করতে হবে। কি বার? সোমবারে দাফন করতে হবে। এটা তো সম্ভব না ভাই, এটা মেনে নেওয়া সম্ভব না। সেই কারণের জন্যই কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান, আইএসএফ এর একমাত্র বিধায়ক, সুপ্রিম কোর্টে মামলা করেছে। কোনো মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি, বাপ দাদাদের কবর রক্ষা করার জন্য এবং এই জমি ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য একমাত্র নওশাদ সিদ্দিকী মামলা করেছে। ওয়েস্ট বেঙ্গলে 30% মুসলিম আছে। ওয়েস্ট বেঙ্গলে কতজন বিধায়ক আছে? কেউ কোনোদিন আঙুল তুলেনি, কেউ কোনোদিন কিছু বলেনি, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু আঙুল তুলেছে। যারা এসটি এসসি আছে, প্রায় 1.5 কোটি এসটি এসসি আছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। কতজন এসটি এসসি বিধায়ক আছে? তাদেরকে সমানভাবে দেখা হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে 30% মুসলিম। আমাদের মমতা ব্যানার্জি নাকি, এই টিএমসি পার্টি নাকি, এরা নাকি মাসিয়া, মুসলিম ধর্মের মাসিয়া, এর উন্নয়ন শেষ হয়ে যাবে, বাইবেল কোরআন শেষ হবে না, এরকম কথা বলে, বাইবেল কোরআন শেষ হয়ে যাবে, মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ হবে না, এরকম কথা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু কি হলো? উন্নয়ন কোথায় হচ্ছে তো আমি তো বুঝতে পারছি না। উন্নয়ন হচ্ছে 30% মুসলিম আছে, 2% মুসলিমও চাকরি করছে না। তাহলে কিভাবে উন্নয়ন হচ্ছে? মুসলিমদের কি হচ্ছে? এসটি এসসিদের কি হচ্ছে? যাদের লাভ হবার তারাই লাভ হচ্ছে, সাধারণ মানুষ, বেকার মানুষ ভাটায় কাজ করছে। মমতা ব্যানার্জি কি এটা মুখ্যমন্ত্রী হয়? এর আগে যে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল। আপনারা জানেন মুখ্যমন্ত্রী তার সিট চলে গেছে কি কারণে? নন্দীগ্রামে শিল্প করার জন্য সিট চলে গেছে। আর এই মুখ্যমন্ত্রী কি বলছে? যে আপনারা এই 500 টাকা করে দিচ্ছি মাসে, ওই টাকা নিয়ে ঘুগনি করুন, চা করুন, বিস্কিট করুন, চা বিস্কিট নিয়ে বাজারে বাজারে বিক্রি করুন। এটা কি সম্ভব? আমাদের বাড়ির একটা বিয়ে পর ছেলে একটা ঘুগনি বিক্রি করবে, একটা বিস্কিট বিক্রি করবে, চা বিক্রি করবে? এটা তো মেনে নেওয়া ভাই সম্ভব না।